অতকেম এবার কি? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হলেন। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়ক একজোট হয়ে আলাদাভাবে স্বীকৃতি দাবি করলেন এবং স্পিকার তাদের স্বীকৃতি দিয়ে দিলেন। দেখুন, এরপরে কি হতে পারে বা এরপরে কোন কোন বিষয়ে খবরের শিরোনামে আসবে, কোন দিকে ঘটনা প্রবাহ মোড় নেবে, এ নিয়ে স্পেকুলেশন করার আগে একটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে বিষয়গুলো চলছে, রাজ্য রাজনীতির এই পট পরিবর্তন এবং এর মধ্যে অনেক ঘটনা যা বলা যায় কখনো ঘটেনি, এর আগে কখনো দেখা যায়নি, এভাবে পরিবর্তিত হচ্ছে রাজনীতি। এ নিয়ে অনেকেই কথা বলছেন, সংবাদ মাধ্যমেও অনেকে বিষয় নিয়ে কথা বলছেন, তাদের বিভিন্ন অবস্থান থেকে বলছেন। কেউ হয়তো দুদিনের যোগী, তারাও বলছেন। কেউ দীর্ঘদিন সংবাদের সঙ্গে রয়েছেন, রাজ্য রাজনীতিকে পর্যবেক্ষণ করছেন, এরকমও আছেন, প্রবীণ মানুষরাও আছেন। তো তাদের কথা আমিও শুনি। অনেককেই আমি যখন যেরকম সুযোগ হয় শোনার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে প্রত্যেকের বক্তব্যের ভেতর থেকেই কিছু নিশ্চয়ই উঠে আসে। প্রত্যেকের দেখা দৃষ্টিভঙ্গি আলাদা, সেগুলো দেখা দরকার, তাহলে আমার দৃষ্টিভঙ্গিও সমৃদ্ধ হবে। তো দেখতে গিয়ে সাধারণভাবে আমি এই কে কি বলছেন তা নিয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু একজন প্রবীণ এবং সে অর্থে বলা যায় লেজেন্ড স্বীকৃতি পাওয়া একজন বাঙালি সাংবাদিক, তার বক্তব্য কাল রাতে আমার মনে হলো দেখে যে, জানি না, তিনি মাঝে মাঝে নিজেই বলেন আজকাল অনেক কিছু ভুলে যাই বা অনেক কিছু চোখ এড়িয়ে যায়। হয়তো বেশ কিছু বিষয় তার চোখ এড়িয়ে গেছে বলেই তিনি এমন কিছু প্রশ্ন তুললেন। দেখুন, প্রশ্ন তোলা সাংবাদিকের কাজ নিঃসন্দেহে, কিন্তু প্রশ্ন তোলার পিছনে একটা লজিক তো থাকবে, অন্তত সব দিক খোঁজখবর নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই যার কথা আমি বলছি, তিনি নিঃসন্দেহে খুবই বড় মাপের একজন সাংবাদিক। খুব অল্প দিন হলেও তার সঙ্গে আমিও কাজ করেছি তার অধীনে, এবং তার প্রতি আমারও যথেষ্ট শ্রদ্ধা ছিল, একটা সময় পর্যন্ত তো ছিলই। কিন্তু পরবর্তীতে দেখেছি যে এই বড় সংগঠন, বড় সংস্থার তকমা গায়ে দিয়ে সাংবাদিকতা করা তো এক ধরনের অত্যন্ত সুবিধাজনক প্রক্রিয়া। সংবাদ সংস্থাই তার হয়ে অনেকটা কাজ করে দেয়, তিনি অনেক জায়গায় অনেক বেশি পাত্তা পান, তার পেছনে বড় হাউস রয়েছে। এভাবে কাজ করা লোকেরা একটা সময় যখন এই সাপোর্টটা থাকে না, তখন একটা নিরাপত্তাহীনতায় ভোগেন, এবং সেটা তাদের কাজে কর্মে কথায় মাঝে মধ্যেই প্রকাশিত হয়ে যায়। তবে এসব নিয়ে আলোচনা করার জন্য এটা কোনো প্ল্যাটফর্ম নয়। তিনি যে প্রশ্নটা তুললেন সেটা সম্পর্কে দু চারটে কথা বলুন। তিনি খুব সন্দেহ প্রকাশ করলেন বিধানসভার যিনি স্পিকারের দায়িত্ব পেয়েছেন তার ভূমিকা নিয়ে। তিনি এটা প্রথমেই বলেছেন যে একজন প্রথমে বিধায়ক নির্বাচিত হয়েই স্পিকার হয়ে গেলেন। তিনি অন্তত 2-3 বারের বিধায়ক হলে পরিষদীয় কাজকর্ম সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে যেত, আইন কানুন সম্পর্কেও একটা ধারণা থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, এটা তো হতেই পারে যে সত্যি কথা বলতে কি স্পিকারই তো বিধানসভা পরিচালনা করেন, ফলে পরিষদীয় অভিজ্ঞতা স্পিকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমি কিছু বলছি না, যদিও আমি সবসময় মনে করি যে যেই দায়িত্ব পাক না কেন, সমালোচনা করার সময় আসে যখন কিছুটা সময় পেরোয় এবং তিনি কিভাবে পারফর্ম করছেন তার একটা আভাস পাওয়া যায়। আজকে সদ্য দায়িত্ব পাওয়ার পরে এক্ষুনি শুভেন্দু অধিকারী সমালোচনা করার কিছু নেই, কারণ তিনি সবে দায়িত্ব পেয়েছেন, 1 মাস মতো গড়িয়েছে, আরেকটু সময় গড়ালে অন্তত 6 মাস 1 বছরের মাথায় কিছু জায়গা তৈরি হবে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে তার পারফরমেন্স নিয়ে। ঠিক তেমনই স্পিকার সাহেবও তো সদ্য দায়িত্ব পেয়েছেন, এখনই তিনি কতটা পারবেন না এ নিয়ে স্পেকুলেশন করার পক্ষপাতী আমি নই। কিন্তু স্পিকারের কোন ভূমিকাকে সন্দেহের চোখে দেখা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা একটি চিঠি, তাতে কয়েকজন তৃণমূল বিধায়কের নাম রয়েছে। সেই চিঠি যখন পেলেন স্পিকার, চিঠিটা পাওয়ার পরে তিনি বিরোধী দল হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে বা বিরোধী দলনেতা হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি স্বীকৃতি দিতে চাইলেন না, তিনি লিঙ্গার করলেন, সময় কাটালেন। শুধু তাই নয়, তারপরে এই অভিযোগ তার সচিবালয় থেকে সিআইডিকে করা হলো যে এই চিঠির মধ্যে যে সই রয়েছে সেই সই জাল করা হয়েছে। প্রথম প্রশ্ন আমি যার কথা বলছি তিনি প্রথম যে প্রশ্ন তুলেছিলেন তা হলো যে 30 জনের সম্মতি থাকলেই বিরোধী দলনেতা হতে পারেন কেউ, 30 জন বিধায়কের সম্মতি থাকলে।
তো যে চিঠিতে সই জাল হয়েছে বলা হচ্ছে, কটা সই জাল হয়েছে? 3-4জন বিধায়কের কাছে সিআইডি গেছিল, বলা হচ্ছে 13-14 জন, এর মধ্যে একজন ছিলেন না, কিন্তু 30 জন তো অরিজিনাল সই করেছেন। তো 30 জনের যদি সম্মতি থাকে তাহলে স্পিকার সেটাকে অ্যাডমিট করে নিতে পারেন। তিনি এত সময় নিলেন কেন? এই ঋতব্রতদের সময় দিলেন? তিনি জানতেন যে এরকম একটা পাল্টা চক্র পাকিয়ে উঠছে, তিনি এটা জেনে এই সময়টা দিয়েছেন যাতে এরা নিজেদের ঘর গুছিয়ে নিয়ে নিজেদের দাবি পেশ করতে পারে। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন তুলেছিলেন যে এই 30 জন যারা ওখানেও সই করেছেন তাদের মধ্যে কেউ হয়তো এখানে ঋতব্রতর যে চিঠি তাতেও সই করেছেন, সেই রেজলিউশনে সই করেছেন। তো স্পিকার কি তাদেরকে বেছে বেছে ডাকবেন যে আপনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন? এটা কিরকম ব্যাপার? দেখুন, এখানে আমি একটা কথা বলি, যেখানে আমার মনে হয়েছে যে তিনি যতই প্রবীণ হন না কেন, বেশ কিছু বিষয় হয় তিনি ব্যাপারটা সময় মতো জানতে পারেননি, বা তার চোখ এড়িয়ে গেছে, অথবা জানি না ইচ্ছাকৃতভাবেই দেখতে চাননি কিনা। কিন্তু তার বক্তব্য আপনারা অনেকে শুনেছেন, কাজেই কনফিউশন তৈরি হতে পারে। আমি মোটামুটি আমার বক্তব্য পর্যালোচনা করে দেখেছি, স্পিকার সাহেব যা করেছেন তার মধ্যে কোথাও কোনো ভুল নেই। স্পিকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিটি পান, সেখানে কারোর সই ছিল না। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, স্পিকারের কাছে দাবি করেছিলেন যে আমরা 80 জন বিধায়ক, বিরোধী দল, ইনি আমাদের দলের বিরোধী দলনেতা, ইনি মুখ্য সচেতক, ইনি ডেপুটি লিডার ইত্যাদি। তখন সচিবালয় থেকে তাদের জানানো হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডকে জানানো হয় যে এই চিঠিতে তো কাজ হবে না, বিধায়কদের সই করা রেজলিউশন লাগবে। পরবর্তীতে সেই রেজলিউশন স্পিকার সাহেবের অফিসে জমা পড়ে। এখন মনে রাখতে হবে, এই রেজলিউশনের কপি যেখানে সই রয়েছে, যেটা নিয়ে বিতর্ক, যেখানে সই জাল করা হয়েছে বলে বিতর্ক, সেটা যখন স্পিকারের অফিসে জমা পড়ে, প্রশ্ন উঠছে তখনই স্পিকার কেন, যেহেতু অন্তত 30 জনের বেশি অরিজিনালি সই করেছেন, অরিজিনাল বিধায়কের সই রয়েছে, তাহলে তিনি তখনই কেন এটাকে অ্যাকসেপ্ট করলেন না? মনে রাখতে হবে, পরবর্তীতে এটা খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, এবং ঋতব্রত এবং সন্দীপন দুজনেই কখনো অস্বীকার করেননি যে ঋতব্রত এবং সন্দীপনের তরফ থেকে, এরা দুজনেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে রেজলিউশনের কপি জমা হয়েছে ওখানে সবাই সই করেননি। পরে দেখাই যাচ্ছে যে অনেকের নাম বোল্ড লেটারে, ক্যাপিটাল লেটারে লেখা। আচ্ছা, যখন এরকম একটা চিঠি স্পিকারের কাছে জমা পড়ছে, তখন তিনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো, রেজলিউশনের নাম করে পাঠানো ওই চিঠিটি অ্যাকসেপ্ট করবেন, যখন সেই দলের তরফ থেকেই 2 জন নির্বাচিত বিধায়ক অভিযোগ করছেন লিখিতভাবে যে ওটা সঠিক রেজলিউশন নয়? ওখানে 30 জন অন্তত অরিজিনাল সই করেছেন, 30 জন বিধায়কের সই অরিজিনাল, কাজেই ওটা অ্যাকসেপ্টেড হতে পারে। এই বিতর্কে আমি বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিকবার পরিষ্কার বলেছেন যে কোনো রেজলিউশনে সই করানো হয়নি বিধায়কদের, তারা সই করেছিলেন অ্যাটেন্ডেন্স শিটে। তারা 6 তারিখের বৈঠকে গেছেন, তার পরের বৈঠকটা আমার এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না, 9 তারিখ বা 12 তারিখ, সেই বৈঠকেও বোধহয় গেছিলেন, কিন্তু 6 তারিখের বৈঠকে যারা গেছিলেন তাদের অ্যাটেন্ডেন্স সই করানো হয়েছিল। সেই অ্যাটেন্ডেন্সের কপি রেজলিউশনের কপি বলে বিধানসভার সচিবালয়ে, স্পিকারের সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটা কোনো রেজলিউশনই নয়, ওটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সই করানো হয়েছিল। যারা যারা অ্যাটেন্ডেন্সে সই করেছেন তারা তো অরিজিনালি সই করেছেন, যারা আসেননি তাদের নাম ব্লক লেটারে বসানো হয়েছে। এই কপি কি করে স্পিকার অ্যাডমিট করবেন? মাননীয় স্পিকার যা করেছেন তার মধ্যে কোথাও কোনো ভুল নেই। যখন তিনি একটা চিঠি পাচ্ছেন ওই দলেরই 2 নির্বাচিত বিধায়কের কাছ থেকে যে অ্যাকচুয়ালি কোনো রেজলিউশনই হয়নি, কোনো বিধায়ককে কোনো রেজলিউশনে সই করানো হয়নি, এটা অ্যাটেন্ডেন্স শিট ছিল, অ্যাটেন্ডেন্স শিটে সই করেছেন তারা, সেটাকে রেজলিউশন বলে জমা করা হয়েছে, তাহলে কেন স্পিকার সেটাকে অ্যাকসেপ্ট করবেন? স্পিকার খুব সঙ্গত কারণেই সেটাকে অ্যাকসেপ্ট করেননি, এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি তার সচিবকে নির্দেশ দিয়েছেন ব্যাপারটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য। এবং এই ধরনের ক্ষেত্রে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন হচ্ছে তা নয়, এর আগে মহারাষ্ট্র বিধানসভায় হয়েছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে অনেক ছোটখাটো ব্যাপার ছিল। বিধানসভায়
জবাবি যে কাগজপত্র, জবাবি ভাষণের কাগজপত্র স্পিকারের কাছে গেছে, সেখানকার সই নকল বলে অভিযোগ উঠেছিল, তাতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছিল। আর এখানে তো বিরোধী দলের স্বীকৃতির বিষয়, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে। ফলে একটা প্রশ্ন তুলে দিলাম যে কেন স্পিকার 30 জনের সই ছিল, অ্যাকসেপ্ট করলেন না। স্পিকারের কাছে লিখিত চিঠি আসছে যে ওটা রেজলিউশনই নয়, ওটা অ্যাটেন্ডেন্স শিট, তিনি কি করে অ্যাকসেপ্ট করবেন? এবং তারপর যখন এইটা জমা পড়েছে ঋতব্রতদের তরফ থেকে, প্রপার রেজলিউশন, তারা ওখানে বসে বৈঠক করেছেন, অন্তত 30 জনের বেশি বিধায়ক তো উপস্থিতই ছিলেন, সই করেছেন 58 জন, স্পিকার অ্যাকসেপ্ট করেছেন। ফলে এখানে আলাদা করে কেন স্পিকার এরকম আচরণ করলেন এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, অনেস্টলি দেখলে কোনো সুযোগ নেই। স্পিকারের ভূমিকা নিয়ে আগের যে সরকার চলেছে সেই সরকারে অনেক রকম প্রশ্ন ছিল, কিন্তু এই সরকার, যা নতুন সরকার শুরু করেছে পথ চলা, নতুন পরিষদ তৈরি হয়েছে বিধানসভায়, নতুন স্পিকার দায়িত্ব নিয়েছেন, যেটুকু তিনি এখনো পর্যন্ত কাজ করেছেন আমি অন্তত কোনো রকম প্রশ্ন তোলার সুযোগ আছে বলে মনে করছি না। এবার আসুন আসল প্রসঙ্গে ফেরা যাক। এবার নতুন করে কি হবে, ভবিষ্যৎ কি? দুটো বড় প্রশ্নের উত্তর এক্ষুনি শুধু একটু ইমাজিন করা যায়, অ্যাজিউম করা যায়, কিন্তু নিশ্চিতভাবে এক্ষুনি বলা যায় না। কিন্তু অতীতের উদাহরণ টানলে কোনো ক্ষেত্রে অ্যাজামশনটা একটা শক্ত ভিতের ওপরও দাঁড়াতে পারে। তৃণমূল কংগ্রেসের সিম্বলের ভবিষ্যৎ কি? এই যে দলটাকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এটা কোন দল? এটা কি তৃণমূল কংগ্রেস? অনেক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে লিখছে, অর্থাৎ ঋতব্রত, আর অন্যটাকে লিখছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে মমতা। দেখুন, সুবিধার জন্য, লোককে বোঝানোর সুবিধার জন্য, কপি লেখার সুবিধার জন্য এটা হতে পারে করা, কিন্তু খাতায় কলমে বিধানসভায় তো এরকম ব্র্যাকেটে চলবে না। কারণ পলিটিক্যাল যেটা ফাইট হয়েছে, যে ইলেকশন হয়েছে, সেখানে তো কোনো এসবের অস্তিত্ব ছিল না, সেখানে তৃণমূল কংগ্রেস ছিল। ফলে বিরোধী দল হিসেবে যাদের স্বীকৃতি দেওয়া হলো বিধানসভায় খাতায় কলমে, তো তারাই তৃণমূল কংগ্রেস। কিন্তু সিম্বলের ভবিষ্যৎ রাজ্য বিধানসভা তারা নির্ধারণ করবেন না, সিম্বলের ভবিষ্যৎ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশনের কাছে এই যারা এখন বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেলেন, তারা কতদিনে এই আবেদন করতে যাবেন যে ওই সিম্বলটা অ্যাকচুয়ালি আমাদের, কারণ আমরাই অরিজিনাল তৃণমূল, সেটা আমাদের দেখতে হবে। তারা এর জন্য কত সময় নেন? এক্ষুনি ঘাড়ের ওপর নির্বাচন নেই, কিন্তু বছর খানেকের মধ্যে পুরো নির্বাচন করতে হবে। তার আগে এই সমস্ত ছবি স্পষ্ট হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি শিবসেনার সিম্বল হাতছাড়া হয়েছে ঠাকরে পরিবারের, এর আগে আমরা দেখেছি খোদ ইয়ের কাছ থেকে, শরদ পাওয়ারের কাছ থেকে এনসিপির সিম্বল হাতছাড়া হয়েছে। কাজেই উদাহরণ অতীতে আছে, এবারে বাংলার ক্ষেত্রে সে একই ছবি দেখা যাবে কিনা সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তৃণমূল কংগ্রেসের ফান্ড, অর্থ ভাণ্ডার, এর ওপর দখল থাকবে কার? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস খুব গরিব দল নয়, তৃণমূল কংগ্রেস যথেষ্ট বড় লোক। যখন ইলেকটোরাল বন্ড ছিল তখন রিজিওনাল পার্টিগুলোর মধ্যে সব থেকে বেশি রোজগার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেস করেছে, বিজেপির পরেই তৃণমূল কংগ্রেস। আর যখন পরবর্তীতে ইলেকটোরাল ট্রাস্ট হয়েছে, ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্টের অর্ডারে বন্ধ হয়ে গেছে, তখনও তৃণমূল কংগ্রেস তার পারফরমেন্স বজায় রেখেছে। একটি বাংলা নিউজ পোর্টালেই আমি হিসেব পেলাম, 20-21 অর্থ বছরে তৃণমূল কংগ্রেসের রোজগার ছিল 132,53,00,000 টাকা। এগুলো সবই মানে হোয়াইট, যা দলের তরফ থেকে দেখানো হয়েছে। 21-22-এ 545,74,00,000 টাকা। 22-23 অর্থ বছরে তৃণমূল কংগ্রেসের রোজগার ছিল 333,45,00,000 টাকা। 23-24 অর্থ বছরে তৃণমূল কংগ্রেসের রোজগার ছিল 646,39,00,000 টাকা। 24-25 অর্থ বছরে ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে 184 কোটি টাকার বেশি তৃণমূল কংগ্রেস রোজগার করেছে। হ্যাঁ, 24 সালে লোকসভা ভোট ছিল,
ইলেকশন কমিশনকে যে খরচের হিসেব জমা দেওয়া হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের খরচ হয়েছে 227,59,00,000 টাকা। তার আগে পঞ্চায়েত নির্বাচন ছিল, ধরুন অনেক নির্বাচন তো হয়ইনি, পুরসভা নির্বাচন তো লোকে ভুলেই গেছে। ফলে তৃণমূল কংগ্রেসের খরচ খরচা বাদ দিয়েও মোটামুটি ওই পোর্টাল বলছে আনুমানিক 500 থেকে 700 কোটি টাকার ফান্ড আছে তৃণমূল কংগ্রেসের হাতে। এবার তৃণমূল কংগ্রেসের এই ফান্ডের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে? আদি তৃণমূলের হাতে না এই নব্য তৃণমূলের হাতে? দেখুন, বর্তমান যা পরিস্থিতি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিস্থিতির মোকাবিলা ঠান্ডা মাথায় করতে হবে, এটাই হওয়া উচিত। রাজনীতিতে নানা রকম ক্রাইসিসের মুখে রাজনৈতিক নেতাদের পড়তে হয় এবং যারা কুশলী রাজনৈতিক নেতা তারা ঠান্ডা মাথায় এর মোকাবিলা করেন। 2004-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোনো সাংসদ নির্বাচিত হননি। আমাদের তখন সদ্য হাতে মোবাইল ফোন এসছে, এই নোকিয়ার সব সেট, তাতে SMS আসতো, তখন SMS-টা চালু হয়েছে। তো তখন আমাদের পকেটে এরকম SMS এসছে এই মোবাইলে, তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই। ব্যঙ্গটা খুব স্পষ্ট, মমতা ছাড়া কোনো সাংসদ নেই। তো এইরকম একটা অবস্থান, এটা তো পলিটিক্যাল ক্রাইসিস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। 2006-এও এমন কিছু পারফরমেন্স না, 30-এর ওপরে ওঠেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু 11-এ ক্ষমতা দখল করেছে। ফলে ক্রাইসিস মোকাবিলা করেই বড় রাজনৈতিক নেতারা সেই অর্থে বড় রাজনৈতিক নেতা হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই ক্রাইসিস তাকে ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে, কিন্তু তিনি কি মাথা ঠান্ডা রাখতে পারছেন? তিনি যে একটা বড় বিতর্ক তুলে দিলেন হঠাৎ করে এই ধর্নায় এসে, ওয়াই চ্যানেলে ধর্না, সেই ধর্না স্বাভাবিকভাবেই সেখানে তার দলের কাউন্সিলররাই বেশিরভাগ এলেন না, সাংসদরা এলেন না, বিধায়করা এলেন না। তো সেইখানে বসে তিনি হঠাৎ করে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে তিনি এটা কি বললেন? আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বিরাট সমালোচনা হয়েছে, বিরাট। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত অনুধাবন করেছেন যে এটা রাস্তা হতে পারে না, এটা অনেকটা রাজনীতির স্বার্থে তিনি নিজেকে দেশদ্রোহী প্রমাণ করে ফেলছিলেন। তিনি বলছেন যে আমার সব জানা আছে, আমি সত্য ভাণ্ডার, তথ্য ভাণ্ডার। তা জানা আছে আপনি যে পদে ছিলেন তার জন্য, আর সেই জন্যই তো শপথ নেওয়ার সময় এই লাইনগুলো বলেছিলেন। যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, কোনো বিষয়ের মন্ত্রী জাতীয় স্তরে হোক রাজ্য স্তরে হোক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে আসে এবং সেগুলোকে গোপন রাখার জন্য শপথ নিতে হয়। আর শপথ ভঙ্গ, এটা তো এথিক্যাল ক্রাইম। তার সঙ্গে তিনি যেভাবে বলেছেন তাতে যা একটা, এমনকি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে রীতিমতো এ নিয়ে সন্ধ্যাবেলা বৈঠক বসে গেছে। এটা আমাদের দেশে যে সমস্ত আইন আছে, অন্তত দেশদ্রোহী তার সঙ্গে রিলেটেড যে সমস্ত আইন আছে UAPA, তাতে একজন সাধারণ মানুষ এই ধরনের কথা বললে কয়েক ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করার কথা। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ভারত সরকার ইগনোর করেছে। ভারত সরকার মনে করেছে এটা নিয়ে বেশি হইচই করলে মাঝখান থেকে এই পয়েন্টটা হাইলাইটেড হবে, তারা বলেছে, মানে তারা ভেবে নিয়েছে এটাকে ইগনোর করাই ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে এমনি এখন কেউ গুরুত্ব দেবে না। আমি তো অবাক হয়ে দেখলাম যে ভারত সরকার ছেড়ে দিন, বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বললেন প্রতিবেশী দেশে ইলেকশনে হেরে যাওয়া একজন ব্যক্তি কি বলেছেন সেটা নিয়ে আমরা ভাবছি না। অর্থাৎ বাংলাদেশ সরকারও বিষয়টাকে সেই অর্থে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে এটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনভিপ্রেত বিতর্ক শুরু করলেন, একটা বিতর্কের মুখোমুখি হলেন। এরপর থেকে তিনি সাবধান হলেই ভালো। আমাদের প্রতিনিধি যিনি বিক্ষুব্ধ মেয়র পরিষদ তারক সিং, তার সঙ্গে কথা বলেছেন, তাকে পরিষ্কার প্রশ্ন করেছেন যে এরকম দুরকম তৃণমূল দেখছি। তারক সিং বলছেন দুরকম তৃণমূল না ভাই, তৃণমূল যেটা মেজরিটি, যাদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বিধানসভা, সেটাই তৃণমূল। তারক সিং এর সঙ্গে বিধানসভার সম্পর্ক নেই, কিন্তু তিনিও বিধানসভায় যারা বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদেরকেই আসল তৃণমূল বলছেন। পরিস্থিতি এমন,
যে সংসদীয় দল, যেখানে লোকসভায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সংসদীয় দলেও ভাঙন আসন্ন। অন্তত 12 জন তো মোটামুটি কনফার্ম পা বাড়িয়ে আছেন, এই বিক্ষুব্ধদের সঙ্গে আছেন। সংখ্যাটাকে 18 বা 19-এ নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যাতে দলবিরোধী আইনে কোনো ঝামেলা না হয়, এবং সেটাও সময়ের অপেক্ষা। এখন যা পরিস্থিতি, মেয়রের পদ থেকে ববি হাকিম পদত্যাগ করবেন কিনা সেটার সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কিন্তু আনুগত্য দেখাচ্ছেন এখনো কালীঘাটের প্রতি, এবং তিনি এই বিতর্কটা ছুড়ে দিয়ে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে অনুমতি দিয়েছেন, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া ববি হাকিম এখন কোনো কাজ করবেন না। তা মমতা বন্দ্যোপাধ্যায় কি ববি হাকিমকে নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যেতে অনুমতি দিয়েছিলেন? এটার কথা কিন্তু কুণাল ঘোষ বললেন না। তিনি বললেন পদত্যাগ করার অনুমতি দিয়েছেন। যখন বললেন তার আগে ববি হাকিম নবান্ন ঘুরে চলে এসছেন, নবান্ন সভাঘরের বৈঠকে যোগ দিয়ে এসছেন। ইন্টারেস্টিংলি কুণাল ঘোষও যোগ দিয়ে এসছেন। কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কন্ডিশনই দিয়ে নিলেন, আমি কিন্তু কোনো প্রশ্ন নেব না। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনাকে কি নবান্নে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অনভিপ্রেত প্রশ্ন তিনি শুনবেন না। তিনি বললেন আমি এখন কোনো প্রশ্ন নেব না। প্রশ্ন নেবেন কি করে? প্রশ্ন নিলে তো তার উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে, এমনকি কুণাল ঘোষের পক্ষেও, যিনি সাধারণত যে কোনো কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেন এমনই স্বীকৃতি তার ছিল। যাই হোক, রাজ্য বিধানসভা স্বীকৃতি দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফ্র্যাকশনকে। এরপরে নির্বাচন কমিশনের পালা, নির্বাচন কমিশনে তারা নিশ্চয় আবেদন জানাবেন। নির্বাচন কমিশন যদি তাদের সিম্বল দিয়ে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পেন্সিল ছাড়া বিশেষ কিছু থাকবে না। আর সবশেষে আদালত, তৃণমূল কংগ্রেসের ফান্ড কার হাতে থাকবে, এই প্রশ্নের সমাধান আমার ধারণা আদালতে শেষ পর্যন্ত গড়াবে, আদালতে হবে। তো ওই পুরনো তৃণমূল বা আদি তৃণমূলের পক্ষ থেকে কেউ কেউ নাকি বলেছেন যে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ফলে এই মুহূর্তে কেউ কোষাধ্যক্ষ নেই, আর পরবর্তীতে কি হবে দল ঠিক করবে, দলের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন সংবিধানটাই তো একটা বিতর্কিত বিষয়। তৃণমূল কংগ্রেসের সংবিধান, তৃণমূল কংগ্রেসের সংবিধান কেউ চোখে দেখেছে? এর কোনো প্রিন্টেড এডিশন আমি তো দেখিনি, যদিও আমি তৃণমূল কংগ্রেস বিশেষজ্ঞ নই। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস বিট করেছি সাংবাদিক হিসেবে, এরকমও নয়, অনেক সময় করেছি, কিন্তু বিরাট কোনো ধারাবাহিকতা নেই। যারা করেছেন, যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, যারা তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের নেতা, তারা বলতে পারবেন যে সত্যি কোনো প্রিন্টেড এডিশন আছে কিনা। অন্তত খুব প্রচলিত কিছু ছিল না। সংবিধান যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটাই ছিল আইন। বুধবারের পর নতুন কোনো বৈঠক কিন্তু তৃণমূল কংগ্রেসের এই আদি অংশ, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট কেন্দ্রিক যে অংশ, সেখান থেকে এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি। সব কমিটি ভেঙে দিলেও জাতীয় কর্মসমিতি অটুট রাখা হয়েছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে নতুন তৃণমূল, নব্য তৃণমূল, যারা বিধানসভায় বিরোধী দলের ঘর দখল করে এখন এই মুহূর্তে বসছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করছেন না, কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি শ্যাম রাখবেন না কুল রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এখনো গুরুত্ব দিয়ে যাবেন, নাকি দলের মেজর ফ্র্যাকশনের এই দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা তাকে অস্বীকার করছি না, এই দাবিকে স্বীকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্কের অবসান ঘটাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নিতে হবে। এটা পুরোটাই রাজনৈতিক নয়, এর মধ্যে কিছুটা অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে, কিন্তু সিদ্ধান্ত মূলত রাজনৈতিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। অনেকেই বলছেন যে ঋতব্রত যা করেছেন, বা ঋতব্রতর সঙ্গে যে মেজরিটি অংশ চলে এলেন বিধায়কদের, এটা জাস্ট ঋতব্রতর কাজ না। ঋতব্রত সেই ক্যারিশমা নেই, দীর্ঘদিন ছিলেন রাজ্যসভার সাংসদ, তারপরে করেছেন বেসিক্যালি আইএনটিটিইউসি অর্থাৎ শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তার সেই ক্যারিশমা নেই যে তিনি নেতৃত্ব দেবেন আর অধিকাংশ নির্বাচিত বিধায়ক তাকেই নেতা বলে মেনে নিয়ে তার পেছনে এসে দাঁড়াবেন। এর পেছনে কোনো অদৃশ্য হাত কাজ করেছেন। এখন অদৃশ্য হাত তো রাজনীতিতে থাকেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করার পেছনে কি কোনো অদৃশ্য হাত ছিল না? অবশ্যই ছিল। এবং এরকম হতেই পারে যে যে অদৃশ্য হাত একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিরো থেকে হিরো করেছে,
আজ সেই অদৃশ্য হাতই মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাশ থেকে টেনে মাটিতে নামিয়ে দিয়েছে।